আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন, এই অধ্যায়টার আইসোটোপ যে মাইক্রো কনসেপ্টটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আইসোটোপ আইসোটোপ জিনিসটা কি? কোনো একটা মৌল, সেটা হইতে পারে অক্সিজেন, হাইড্রোজেন অথবা যে কোনো মৌল, পর্যায় সারণীর 118টা মৌলের ভিতরে যে কোনো একটা মৌল, সেই মৌলটার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যেটাই বলো না কেন সেটা কি হবে? সমান হবে, কিন্তু ভর সংখ্যা ভিন্ন হবে। ভালোভাবে খেয়াল করে বিষয়টা, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান হবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন হবে। সেগুলোকে কি বলবো? ওই মৌলটার আইসোটোপ। ঠিক আছে, মানে মৌল কিন্তু সেম থাকবে। গত ভিডিওতে আমরা ভর সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম। সো ভর সংখ্যার সূত্রটা কি? প্রোটন সংখ্যা আর নিউটন সংখ্যার যোগফল, তাই না? তার মানে আমাদের সংজ্ঞায় বলা আছে যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান থাকবে। তার মানে এই প্রোটন সংখ্যাটা কি থাকবে? সমান থাকবে, কিন্তু ভর সংখ্যা ভিন্ন হবে। তাহলে ভর সংখ্যা কিভাবে চেঞ্জ হয়ে যাবে? এই যে নিউটন সংখ্যার কারণে। নিউটন সংখ্যা চেঞ্জ হয়ে গেলে তাহলে আমার ভর সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ প্রোটন সংখ্যা তো সেম থাকবে। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে যে চিত্রটা আমি আর্ট করেছি সেটা হলো হাইড্রোজেনের আইসোটোপ। ঠিক আছে, এই তিনটা যে পরমাণু দেখতেছো বা তিনটা যে গঠন দেখতেছো, এইটা হলো কি? তিনটাই হাইড্রোজেন মৌল। ঠিক আছে, হাইড্রোজেন মৌলের তিনটা আইসোটোপ। প্রথমটার নাম প্রোটিয়াম, পরেরটার নাম ডিউটেরিয়াম, পরেরটার নাম হলো ট্রিটিয়াম। ঠিক আছে, এখন আমরা বিষয়টা আরেকটু গভীরভাবে চিন্তা করে দেখি। এখানে প্রোটিয়ামের ক্ষেত্রে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কত? 1, তাই না? তার মানে কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? একটা। এই যে একটা ইলেকট্রন আছে। ঠিক আছে, এইটা হলো নর্মাল যে হাইড্রোজেন পরমাণু, সেইটা যে একটা ইলেকট্রন থাকবে আর একটা কি থাকবে? প্রোটন থাকবে। নিউটন কি থাকবে? না, নিউটন থাকবে না। আচ্ছা, এর পরেরটায় হাইড্রোজেনের যে মৌলটা সেটার কি? প্রোটন সংখ্যা কিন্তু 1, তার মানে ইলেকট্রন সংখ্যাও 1। এখানে কি হয়েছে? আলাদাভাবে একটা নিউটন সংখ্যা যোগ হয়েছে। ঠিক আছে, নর্মালি কিন্তু হাইড্রোজেনের যেই মৌলটা সেখানে কিন্তু নিউটন সংখ্যা থাকে না। এখানে কি হলো? নতুন একটা নিউটন যুক্ত হইলো। তার মানে নিউটন যুক্ত হওয়ার কারণে আমার যে ভর সংখ্যাটা এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল না? তাহলে এই যে নিউটন সংখ্যা আগে ছিল কত? 0, এখন কত হয়েছে? 1। তার মানে কত? ভর সংখ্যা চেঞ্জ হলো না? তার মানে প্রোটন সংখ্যা সেম থাকলো 1, কিন্তু ভর সংখ্যা কি হয়ে গেল? ভর সংখ্যা 1 থেকে 2 হয়ে গেল। আগে ভর সংখ্যা কত ছিল? এটার ভর সংখ্যা কত? প্রোটন সংখ্যা 1, 1 প্লাস 0, ভর সংখ্যা কত? 1। এইটার ভর সংখ্যা কত? 1 প্লাস 1, 2। বুঝতে পেরেছ তোমরা ব্যাপারটা? আচ্ছা, আরেকটা আইসোটোপ দেখব, সেটার নাম কি? ট্রিটিয়াম। এটা হাইড্রোজেনই আইসোটোপ। সো এখানেও ওই প্রোটন সংখ্যা একটা, এই যে একটা প্লাস চিহ্ন দেওয়া, আর ইলেকট্রন সংখ্যাও একটা, তার মানে এটা হাইড্রোজেন। এখানে নিউটন কয়টা আছে? 2টা, তাই না? তাহলে ভর সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যা 1 আর নিউটন সংখ্যা 2, তাহলে ভর সংখ্যা কত হইল? ভর সংখ্যা 3 হইল। দেখো তো, আমরা এই তিনটা কিন্তু তিনটার যে প্রোটন সংখ্যা 1, 1, 1, কিন্তু এই তিনটারই ভর সংখ্যা এটা হলো 1, এইটার 2, এইটার 3। তার মানে আমরা বলতে পারি যে প্রত্যেকটা এখানে যে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম আছে প্রত্যেকটারই কি? প্রোটন সংখ্যা সেম, কিন্তু এদের যে ভর সংখ্যাটা এটা কি? ভিন্ন। এই জন্য যেহেতু প্রোটন সংখ্যা 1, এটা হাইড্রোজেন মৌলের, তার মানে এই তিনটাই হবে হাইড্রোজেন মৌলের আইসোটোপ। বুঝতে পেরেছো তোমরা? আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা তো আইসোটোপ সম্পর্কে জানলাম, তাই না? তাহলে এই আইসোটোপটা কোথায় কোথায় কাজে লাগে? এটাকে আমি খাবো না মাথায় দিব? তাই না প্রশ্নটা? যে আমি এটা যে জানলাম, আমি এটা জেনে কি করব? কি কাজে লাগবে জিনিসটা?
সো এখানে আমি কয়েকটা আইসোটোপের ব্যবহার এবং ধর্ম নিয়ে আলোচনা করছি। যেমন এই আইসোটোপ, বিভিন্ন মৌলে যে আইসোটোপগুলো তৈরি করতেছি নিউট্রন সংখ্যা চেঞ্জ করার মাধ্যমে, সেগুলো আমার চিকিৎসা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, খাদ্যদ্রব্য সংরক্ষণে এবং ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার কাজে এগুলো কাজে লাগে। কিভাবে? যেমন চিকিৎসা ক্ষেত্রে আমরা রোগ নিরাময় আমরা এটা ব্যবহার করে থাকি। ক্যান্সার আক্রান্ত যে কোষগুলা সেগুলো নির্ণয় করা যায় এই আইসোটোপগুলোর মাধ্যমে। ঠিক আছে, ক্যান্সার কোষগুলো যে ধ্বংস করবে সেই ধ্বংস করার জন্য এগুলো ব্যবহার করা হয়। তারপরে ডাক্তারের যে ছোট ছোট তোমরা যন্ত্রপাতি দেখো, সার্জিক্যাল যে ইকুইপমেন্ট, সেই সার্জিক্যাল ইকুইপমেন্টগুলো তোমার যে জীবাণুমুক্ত করার জন্য এই আইসোটোপগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপর কৃষিক্ষেত্রে পোকামাকড়ের কারণে ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়, সেজন্য আমরা পতঙ্গ নিয়ন্ত্রণে এই আইসোটোপগুলো ব্যবহার করে থাকি। তারপর হলো সার ব্যবহারের পরিমাণ। আমরা জমিতে কি পরিমাণ সার দিলে জমির উর্বরতা নষ্ট হবে না বা ফসল বিষাক্ত হয়ে যাবে না, ফসলগুলো মারা যাবে না, এই জন্য আমরা সারের যে একটা পরিমাণ আছে, কি পরিমাণ দেওয়া উচিত, আসলে কতটুকু পরিমাণ জমিতে কতটুকু সার দেওয়া উচিত, এইটা আমরা কি করি, আইসোটোপের মাধ্যমে বের করে থাকি। খাদ্যদ্রব্য সংরক্ষণ। ঠিক আছে, খাদ্যদ্রব্যে বিভিন্ন তেজস্ক্রিয় আইসোটোপ আছে যেগুলো দিয়ে আমরা দ্রব্য সংরক্ষণ করে থাকি। তার মধ্যে হলো গামা রশ্মি একটা তেজস্ক্রিয় রশ্মি। ঠিক আছে, এই তেজস্ক্রিয় রশ্মির ব্যাপারে তোমরা উপর ক্লাসে আরও বিস্তারিত জানবে। এই গামা রশ্মির মাধ্যমে ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলা হয়, খাবারের উপর যে ব্যাকটেরিয়া থাকে সেগুলো মেরে ফেলা হয়। ঠিক আছে, এটাও একটা কি, আইসোটোপ। তারপর হলো ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণা। তোমরা হয়তো বা অনেকেই শুনেছ একটা ডাইনোসর বা কোনো একটা নিদর্শন পাওয়া গেছে, প্রাচীন পুরাতত্ত্ব নিদর্শন পাওয়া গেছে, সেগুলোর বয়স নির্ধারণ করা হয়, তাই না? সো বিজ্ঞানীরা এই জিনিসগুলো কিভাবে নির্ণয় করে? বিজ্ঞানী তো আর ওই আদিম যুগে যা জন্মায় নাই বা এত বছর ধরে বাঁচে নাই, তাই না? সো এই বয়সটা তারা ক্যালকুলেট করে মূলত এই আইসোটোপের মাধ্যমে। ঠিক আছে, এই আইসোটোপের মাধ্যমে তারা কি করে, এই বয়সটা ক্যালকুলেট করে। বিভিন্ন আইসোটোপ আছে যার মাধ্যমে আমরা এই যে ফসিলগুলা পাই, এই ফসিলগুলা তারা বয়স নির্ধারণ করে। এগুলোই হলো মোটামুটি আইসোটোপের ব্যবহার এবং ধর্ম। সো ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।